প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের ইংরেজি প্রথম পত্রের যে সিলেবাস তোমাদেরকে দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই মধ্যেই হয়তো অনেকেই জেনে গেছো, অথবা যারা জানানি তারা জানার জন্য জানিয়ে দিচ্ছি যে সেটা হচ্ছে আমাদের নভেম্বরের লাস্টে, অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষাটা যে সময় হওয়ার কথা ঠিক তার কাছাকাছি সময়ে তোমাদের আরেকটা মূল্যায়ন পরীক্ষা হবে। তো সেখানে আমরা যে টপিকগুলো দিব সেগুলো মূলত তোমাদের যে বার্ষিক পরীক্ষার সিলেবাসটা, সেই সিলেবাসটা থেকেই হবে, যেহেতু আমরা 50 মার্কসের কোশ্চেন নিচ্ছি। তো এই ক্ষেত্রে হয়তো কিছু সিলেবাস তোমাদের কমে যাবে, কিছু সিলেবাস বলতে হয়তো কিছু টপিক কমে যাবে। দেখা গেল হয়তো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে যেমন সিন প্যাসেজ এবং আনসিন প্যাসেজ দুইটা আসতো, সেক্ষেত্রে আমরা আর আনসিন প্যাসেজটা এবার তোমাদেরকে দিব না, তোমাদেরকে শুধু সিন প্যাসেজটা দিব। এরপর রিটেন পার্ট থেকে হয়তো কিছু জিনিস কমে যাবে, রিঅ্যারেঞ্জ টেবল এগুলো থেকেও হয়তো কিছু কমতে পারে, নাও কমতে পারে। তো সেটা ঠিক করে সেটা তোমাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। তবে তার আগে এই যে তোমাদের যে সিন প্যাসেজ যেটা আছে, সেখানে তোমাদের ইউনিট ছিল মাত্র 3টা, 8, 9, 10। তো এটা কমানোর আর কোনো সুযোগ থাকবে না, এই 3টে ইউনিট থেকে আমাদের প্রশ্ন আসবে। তো আমরা 10 এবং 9 ইতিমধ্যেই শেষ করে ফেলেছি, এবং 8 যেটা শুরু করেছিলাম সেটার একটা লেসন আমরা শেষ করেছি। আজকে আমরা 8-এর আরেকটা লেসন নিয়ে আলোচনা করব, যেটা তোমাদেরকে আমি বলেছিলাম গত ক্লাসে যে আমরা যেহেতু শেষ দিক থেকে আসতেছি, তাহলে আমরা শেষের লেসনটাই আজকে শুরু করি। লেসন 3 আমাদের পড়া হয়ে গিয়েছিল স্ট্যাচু অফ লিবার্টি নিয়ে। লেসন 4 যেটা লেক বৈকাল, আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। লেক বৈকালের যে প্যাসেজটা, সেই প্যাসেজটা তোমরা যখন হয়তো তোমাদের এক্সারসাইজ বুকসগুলো দেখবে অথবা মডেল কোশ্চেনের যে বইগুলো আছে সেগুলো দেখবে, সেগুলোতে তোমরা দেখতে পারবে যে লেক বৈকালের প্যাসেজটা, সেটা প্যাসেজ হিসেবে হোক অথবা শূন্যস্থান হিসেবে হোক, সেটা বারবার এসেছে, বিভিন্ন পরীক্ষায় সেটা এসেছে। তো এই জন্য লেক বৈকাল প্যাসেজটাকে আমরা বইয়ের গুরুত্বপূর্ণ প্যাসেজগুলোর মধ্যে একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্যাসেজেস অফ টেক্সট বুক, তোমাদের টেক্সট বুক, রাইট? তো সেই টেক্সট বুকগুলো যে ইম্পর্টেন্ট প্যাসেজগুলো, সেগুলোর ভেতর থেকে একটা গুরুত্বপূর্ণ লেসন হচ্ছে এই লেক বৈকালটা। বৈকাল হ্রদ, লেক হচ্ছে হ্রদ, হ্রদ হচ্ছে কি, আমরা বিভিন্ন ধরনের জলাশয় দেখি। তো জলাশয়গুলোর মধ্যে যেটা পুকুর থেকে বড় তবে নদী থেকে ছোট, খাল থেকেও ছোট, খালগুলো সাধারণত নদীতে মিশে, খালগুলো একটা সময় গিয়ে নদীর সাথে মিশে যায়। কিন্তু এই যে হ্রদগুলো, সেই হ্রদগুলো কিন্তু কারোর সাথে মিশে না। এরা হচ্ছে পৃথিবীর মাঝখানে কোনো একটা জায়গা জুড়ে পানি যখন জমা হয়ে থাকে তখন সেটাকে বলা হয়ে থাকে হ্রদ। যেমন মনে করো আমাদের ফয়েজ লেক, ফয়েজ লেকে যারা গিয়েছো, ফয়েজ লেক এটা দেখবে যে এক জায়গায় গিয়ে শেষ হয়ে যায়, কিন্তু অর্থাৎ সেটা এমন না যে সেটা চলতে চলতে একটা সময় গিয়ে কর্ণফুলী নদীতে মিশতেছে, না, ব্যাপারটা এরকম না। তো এই যে জলাশয়গুলো নদীতে মিলিত হয় না, সেগুলোই মূলত হ্রদের মধ্যে পড়ে। তো লেক বৈকাল হ্রদ হচ্ছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম এবং সবচেয়ে ডিপেস্ট, সবচেয়ে গভীরতম হ্রদ, ঠিক আছে? তো আজকে আমরা সেটার ব্যাপারেই জানবো। দেখো, লেক বৈকাল is the deepest and one of the biggest and most ancient lakes of the world. লেক বৈকাল হচ্ছে is the deepest, সবচেয়ে গভীর, and one of the biggest, এবং সবচেয়ে বড় যে লেকগুলো আছে সেগুলোর মধ্যে একটা, and most ancient lakes, এবং পৃথিবীতে যে অনেক সুপ্রাচীন, ancient হচ্ছে প্রাচীন, তো সুপ্রাচীন যে লেকগুলো আছে, যে হ্রদগুলো আছে, সেগুলোর মধ্যে একটা হচ্ছে লেক বৈকাল। It is situated almost in the center of Asia, আমাদের এশিয়া মহাদেশের অলমোস্ট সেন্টারে, অর্থাৎ প্রায় মোটামুটি কেন্দ্রে এটা অবস্থিত। লেক বৈকাল is a gigantic bowl set at 445 meters above sea level, সমুদ্র পৃষ্ঠ থেকে, সমুদ্রের যে পৃষ্ঠ, সেই পৃষ্ঠ থেকে 445 মিটার উঁচুতে অবস্থিত একটা জাইগান্টিক, দানবাকৃতির, দৈত্যাকৃতির বল। বল মানে পাত্র, যেটা কোনো কিছু আমরা ধারণ করি, এই লেকটা পানি ধারণ করতেছে, সেজন্য এটাকে এখানে বল বলা হয়েছে, একটা বিশাল জলাশয়। দিস গ্র্যান্ড, এই বিশাল, ইনরমাস অর্থ বিশাল, ইনরমাস, আনইউজুয়াল অর্থাৎ যেটা ইউজুয়াল না, স্বাভাবিক না, অস্বাভাবিক, অস্বাভাবিক বলতে যেটা আর কি নরমালি হয় না। And charming miracle of nature is located in the south of eastern Siberia, in the Buryat Autonomous Republic and region of Irkutsk, Russia. রাশিয়ার কিছু অঞ্চল এবং বুরিয়াট অটোনোমাস রিপাবলিক, অটোনোমাস মানে হচ্ছে স্বায়ত্তশাসিত আর রিপাবলিক মানে হচ্ছে প্রজাতন্ত্র,
বুরিয়াট স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র এবং সাউথ অফ ইস্টার্ন সাইবেরিয়া, পশ্চিম যে সাইবেরিয়া সেই সাইবেরিয়ার দক্ষিণ পাশে এই বিশাল ইনর্মাস আনইউজুয়াল এবং চার্মিং মিরাকল অফ নেচারটা লোকেটেড অবস্থিত। তাহলে দেখো পুরো প্রথম প্যাসেজটায় তোমাদেরকে লেক বৈকাল কোথায় অবস্থিত সেটার ব্যাপারে বলা আছে এবং তোমরা যখন তোমাদের কোশ্চেন আনসারগুলো দেখবে দেখো তোমাদের জন্য আমি কয়েকটা কোশ্চেন অলরেডি লিখে রেখেছি স্যাম্পল কোশ্চেনগুলো। হোয়াট ইজ দ্য লেক, ওয়্যার ইজ লেক বৈকাল সিচুয়েটেড, লেক বৈকাল কোথায় সিচুয়েটেড অর্থাৎ এটা কোথায় অবস্থিত। ঠিক আছে, তাহলে তোমাকে যেহেতু কোথায় জিজ্ঞাসা করছে দ্যাট ইজ তোমাকে সেক্ষেত্রে প্লেস স্পেসিফিক কোনো প্লেস উল্লেখ করে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে তুমি প্রথমে কি লিখতে পারো যে লেক বৈকাল ইজ সিচুয়েটেড অলমোস্ট ইন দ্য মিডল অফ এশিয়া এবং এরপর বাকি যে কথাগুলো আছে সেগুলো তুমি চাইলে এভাবে লিখে দিতে পারো যে দিস গ্র্যান্ড ইনর্মাস আনইউজুয়াল, এরকম থেকে শুরু করে রাশিয়া পর্যন্ত পুরো কথাটাই তুমি লিখে দিতে পারো। তোমাদেরকে আমি আগেও বলছি এখনো বলতেছি, সেটা হচ্ছে যে তোমরা যদি কোনো কোশ্চেনের মার্ক 2 যেটা থাকে সেটা যদি পেতে চাও, ফুল মার্কসটা পেতে চাও, অবশ্যই তোমাদেরকে মিনিমাম 2টা লাইনে তোমার অ্যানসারটা লেখার চেষ্টা করতে হবে। আচ্ছা, নেক্সট প্যারাটা দেখি এখন আমরা। দ্য লেক কভারস 31,500 স্কয়ার কিলোমিটার। এই লেকটা দৈর্ঘ্য কত? 31,500 কিলোমিটার। যেহেতু বলছি কভারস তার মানে এটা পুরো অঞ্চলটা, এটা যে তোমার ক্ষেত্রফলটা হচ্ছে 31,500 স্কয়ার কিলোমিটার। It is 636 কিলোমিটার লং, 636 কিলোমিটার হচ্ছে এটা দৈর্ঘ্যে, and an average of 48 কিলোমিটার ওয়াইড, এবং এভারেজ হিসাব করলে এটা হচ্ছে প্রায় 48 কিলোমিটার করে ওয়াইড। আচ্ছা, এখন এভারেজ কেন? লেক বৈকালের কোন একটা লেক যেহেতু এটা প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে, সো স্বাভাবিকভাবেই এটা কখনো একটা তোমার একদম সোজা একটা শেপে থাকবে না। ঠিক আছে, কোনো জায়গায় দেখা যাচ্ছে যে লেক বৈকালের তোমার প্রশস্ততা কম, কোথাও আবার এটা একটু বেশি চওড়া, একটু বেশি প্রশস্ত, আবার কোথাও গিয়ে কম। তো এরকম করে কম বেশি মিলাই ওরা বলতেছে যে এভারেজ যদি আমরা একটা হিসাব করি তাহলে এটা 48 কিলোমিটার হচ্ছে ওয়াইড, চওড়া। The widest point of the lake is 79.4 কিলোমিটার। এই লেকটার সবচেয়ে ওয়াইডেস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে কত? 79.4 কিলোমিটার। তাহলে দেখো এখানে যদি 79.4 কিলোমিটার থাকে তাহলে অন্য কোনো জায়গায় নিশ্চয়ই অনেক কম, যেটার কারণে এভারেজ হয়ে এরকম 48 কিলোমিটার হিসাবে আসছে। The water basin occupies 5,57,000 স্কয়ার কিলোমিটার। এই ওয়াটার বেসিনটা প্রায় 5,57,000 স্কয়ার কিলোমিটার জায়গা জুড়ে আছে and contains 23,000 cubic kilometer of water, এবং পানির তোমার মাপার জন্য, আয়তন মাপার জন্য কিউবিক কিলোমিটার ইউনিটটা ব্যবহার করা হয়। 23,000 কিউবিক কিলোমিটার পানি এটা ধারণ করে, which is about 1/5 of the world's reserves of fresh surface water। অর্থাৎ ফ্রেশ যে সারফেস ওয়াটার, ভূপৃষ্ঠের উপরে যে স্বাদু পানি আমরা পেয়ে থাকি, মিঠা পানি আমরা পেয়ে থাকি, পুরো পৃথিবীতে যে মিঠা পানি আছে তার 1/5, 5/1 পানি আছে এই লেক বৈকালে। The average water level in the lake is never higher than 456 meter। এই যে আমার লেক বৈকালটা সেটার যে পানি, সেই পানির উচ্চতা এভারেজ হচ্ছে 456 মিটার। এর চেয়ে বেশি কখনো না, সবচেয়ে হাইয়েস্ট হয় 456 মিটার। The average depth of the lake বৈকাল is 730 মিটার and its maximum depth in the middle is 16,020 মিটার। এটার এভারেজ ডেপথটা হয় 530 মিটার এবং ম্যাক্সিমাম ডেপথ ইন দ্য মিডল অর্থাৎ একদম মাঝখানে গিয়ে সবচেয়ে বেশি যে গভীরতা সেটা হচ্ছে 1620 মিটার। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, স্যার প্রথমে বলছে 456 মিটারের বেশি হয় না, আবার বলতেছেন যে এটার ডেপথ হচ্ছে 730 মিটার, এটা কিভাবে? আচ্ছা, এটার ব্যাখ্যাটা হচ্ছে এই ধরনের। মনে করো আমার লেকটা যদি এরকম হয়, ঠিক আছে, আমরা একটা জায়গার কথা চিন্তা করছি, তাহলে পানি তো আর একদম এই পর্যন্ত তৈরি থাকে না, পানি হয়তো এই পর্যন্ত থাকে। তাহলে এই পানির উচ্চতাটা সব সময় 456 মিটারের চেয়ে কম হবে, অর্থাৎ হাইয়েস্ট 456 মিটার পর্যন্ত হয়। কিন্তু মনে করো এই যে এই পুরো অংশটা হয় না ডেপথ, সেই পুরো অংশটার ডেপথটা হয় প্রায় এভারেজে আমাদের 730 মিটার। 730 মিটার। আবার দেখা গেল যে কোনো জায়গায় এখানে একটা পাহাড়ের মতো আছে, তাহলে এখানে আমার ডেপথ আরো বেড়ে গেল না? তাহলে সেক্ষেত্রে হাইয়েস্ট যে ডেপথ অর্থাৎ একদম মিডল যে পয়েন্টটা, সেই মিডল পয়েন্টের ডেপথ হচ্ছে কত? 1620 মিটার। এটা হচ্ছে সবচেয়ে গভীর জায়গাটা লেক বৈকালে। আচ্ছা, it would take about 1 year for all the rivers of the world to fill
বৈকালস বেসিন। এই লেক বৈকালটাকে যদি পূর্ণ করতে হয় তাহলে পৃথিবীতে যত ধরনের লেক আছে সেই লেকগুলো সবগুলো মিলে কতদিন লাগবে, রিভার্স আছে নদী আছে সেই সবগুলো নদী মিলে প্রায় 1 বছরের উপরে সময় লাগবে। and would take 400 years for all the rivers, streams and brooks now flowing into Siberian Lake Sea to do the same. এবং সাইবেরিয়ান যে সমুদ্র সেই সমুদ্রে যদি তোমার যতগুলো নদী আছে, খাল, বিল, ঝর্ণা অর্থাৎ যেগুলো সবগুলো মিলে সাইবেরিয়ান এই উপসাগরে পতিত হয় সেই সবগুলো মিলে যদি লেক বৈকালকে পূর্ণ করতে হয় তাহলে তাদের সবার মিলে টোটাল 400 বছর লাগবে। তাহলে এটা কি প্রমাণ করে লেক বৈকাল কত ইনরমাস, কত বিশাল সেই জিনিসটাই এখানে প্রকাশ করে। এবং এটা নিয়ে তোমাদের একটা প্রশ্ন আছে, দেখো 2 নাম্বার, হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট লেক বৈকাল ইজ অ্যান ইনরমাস লেক। লেক বৈকাল যে একটা ইনরমাস লেক, বিশাল আকার লেক, সেটা তুমি কিভাবে বুঝবে? তাহলে তোমাকে এটার সেক্ষেত্রে দুইটা জিনিস সম্পর্কে তোমার আলোচনা করতে হবে। সেটা হচ্ছে কি, এক, এটার সাইজটা কেমন, যে এটা লেন্থ কেমন, এটা কতটুকু জায়গা দখল করে, এবং দ্বিতীয়ত আমার এই ইনফরমেশনগুলো যে আমাদের যত পৃথিবীতে যতগুলো রিভার আছে সেগুলোর কতদিন লাগবে লেক বৈকালকে ফিল আপ করতে, এবং সাইবেরিয়ান লেক সিতে যে রিভার, ব্রুকস অথবা স্ট্রিমসগুলো ফ্লো করতেছে সেগুলোর কতদিন লাগবে এই লেক বৈকালটাকে ফিল আপ করতে। এই দুটোটা কথা তোমাকে সেক্ষেত্রে লিখে দিতে হবে। আচ্ছা, 3 নম্বর কোশ্চেনটা দেখো, देयर आर हॉट स्प्रिंग्स इन द সারাউন্ডিং এরিয়া অফ লেক বৈকাল। লেক বৈকালের আশেপাশে শুধু লেক না, তার আশেপাশে বেশ কিছু হট স্প্রিং আছে, অর্থাৎ উষ্ণ পানির কিছু ফোয়ারা আছে, ফোয়ারা বা তোমরা সেটাকে ঝর্ণা বলতে পারো। The quality of the water of these springs is excellent. এই যে স্প্রিংসগুলা, এই যে ঝর্ণাগুলা, সেগুলোর যে পানির কোয়ালিটি সেটা হচ্ছে এক্সিলেন্ট, অসাধারণ। The lake acts as a powerful generator and biofilter producing this water. লেক কি হিসেবে কাজ করে? একটা পাওয়ারফুল জেনারেটর হিসেবে, উৎপাদক হিসেবে কাজ করে, এন্ড বায়োফিল্টার এবং প্রাকৃতিকভাবে একটা ফিল্টার হিসেবে কাজ করে লেকটাই, প্রোডিউসিং দিস ওয়াটার, এবং তারাই এই যে ঝর্ণার পানিগুলো সেগুলো তারা প্রস্তুত করে। এই ঝর্ণার পানিটা তারাই সেখান থেকে উৎপাদিত হয়, উৎপন্ন হয়। বৈকাল ইজ এ স্টর্মি লেক। বৈকাল হচ্ছে একটা কি ধরনের স্টর্মি, অর্থাৎ তোমার সেটাকে বলা হয় ঝড়যুক্ত, ঠিক আছে, অর্থাৎ সবসময় সেখানে ঝড় হয়, ঝড় তুফান হয়, এরকম একটা লেক। অটাম ইজ দ্য মোস্ট স্টর্মি টাইম। সবচেয়ে বেশি স্টর্মি টাইম হচ্ছে কোনটা? সবচেয়ে বেশি ঝড়ো টাইম হচ্ছে কোনটা? অটাম, শরৎকাল। দ্য উইন্ড ব্লোস ইন ভেরিয়াস ডিরেকশন, কারণ তখন উইন্ড যে বাতাস সেটা বিভিন্ন দিক থেকে বয়ে চলে। দ্য ওয়েদার ডিপেন্ডস অন দ্য উইন্ড। ওয়েদারটা, ওই লেক বৈকালের ওয়েদারটা কেমন হবে সেটা কিসের উপর ডিপেন্ড করে? উইন্ডের উপরে। ইফ ইট ইজ ব্লোয়িং ফ্রম দ্য নর্থ, এটা যদি নর্থ দিক থেকে অর্থাৎ উত্তর দিক থেকে ব্লো করে, দ্য ওয়েদার ইজ ব্রাইট এন্ড সানি, তখন ওয়েদারটা কেমন হয়? ব্রাইট এবং সানি হয়। দ্য ওয়াটার অফ দ্য লেক লুকস গ্রিন এন্ড ডার্ক ব্লু, তখন এই ওয়াটারটাকে দেখতে কিরকম মনে হয়? গ্রিন, সবুজ, এবং ডার্ক ব্লু অথবা একদম পুরো গাঢ় নীল, এই দুইটা রঙের তখন মনে হয়। বাট ইফ দ্য উইন্ডস গেট স্ট্রঙ্গার, কিন্তু যদি বাতাস আরো তীব্র হয়ে যায়, বাতাস আরো জোরে বয়, তখন বৈকাল টার্নস ব্ল্যাক, তখন লেক বৈকালটা কেমন হয়ে যায়? কালো হয়ে যায়। ওয়েভস রাইজিং হাই, বৈকাল টার্নস ব্ল্যাক, ওয়েভস রাইজিং হাই উইথ হোয়াইট ক্রেস্ট, এবং তখন ঢেউ ওঠে, বড় বড় ঢেউ ওঠে উইথ হোয়াইট ক্রেস্ট। ক্রেস্ট মানে হচ্ছে চূড়ো, ঠিক আছে, সাদা ফোমের চূড়া দিয়ে তখন বড় বড় ঢেউ উঠে। দ্য বিউটি অফ লেক বৈকাল ইজ এক্সেপশনাল। তো এই সব কিছু মিলে লেক বৈকালের যে বিউটি বা সৌন্দর্য সেটা হচ্ছে এক্সেপশনাল। তাহলে আমরা পরের পেজে দেখো কতগুলো ওয়ার্ড মিনিং এর মতো আছে। এই জিনিসগুলো তোমাদের করা দরকারটা কেন? সেটা হচ্ছে যে প্যাসেজের আমাদের যে কোনো ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডগুলো সম্পর্কে পরিচিত হওয়া, অথবা যদি কোনো আননোন ওয়ার্ডস থেকে দেখা, অথবা যেটা তোমার নোন কিন্তু সেটার অর্থ তুমি ভালোভাবে জানতে না, সেটা বোঝার জন্য আবার এই ম্যাচিংটা করা দরকার, ঠিক আছে। এই ম্যাচিংটা তোমার কোনো পরীক্ষার কোনো কাজে আসবে না, তবে হ্যাঁ একটা কাজে আসতে পারে। সেটা কোন কাজে? সেটা হচ্ছে তোমাদের যে মাল্টিপল চয়েস কোশ্চেন অ্যানসার থাকে সেখানে কিন্তু হোয়াট ডাজ দ্য ওয়ার্ড অমুক মিন ইন দ্য সেন্টেন্স, ঠিক আছে, তখন তোমাকে ওইটার মিনিং খুঁজে বের করার জন্য হলো এই কাজগুলো করতে হয়। সেজন্য তোমাদেরকে আমরা সবসময় বলি যে আমরা যখন প্যাসেজগুলো পড়াই ফেলি তখন তোমরা সেই চ্যাপ্টার থেকে তোমার যে নতুন ওয়ার্ডসগুলো অথবা যে ওয়ার্ডগুলোর অর্থ সম্পর্কে তুমি সম্পূর্ণ পরিষ্কার না, ক্লিয়ার না, সেই ওয়ার্ডসগুলো তুমি লিখে ডিকশনারি থেকে, অবশ্যই ডিকশনারি থেকে তার অর্থগুলো তোমার জেনে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, মাত্র 5টা ওয়ার্ড আছে ম্যাচিং এর জন্য, আমরা সেগুলো দেখি। প্রথমে দেখো মিরাকল। মিরাকল মানে কি? জাদু। মিরাকল মানে হচ্ছে জাদু বা অলৌকিক ঘটনা। তাহলে এখানে কোনটা হতে পারে? দেখো আমার এখানে মিনিং এর মধ্যে যে ওয়ার্ডগুলো দেয়া আছে,
স্মল স্ট্রিম ছোট ঝর্ণা, টপ চূড়া অথবা প্রান্ত বা শীর্ষবিন্দু, আউটস্ট্যান্ডিং অসাধারণ, এন্ড বিলিভ টু বি কজড বাই গড একটা কাজ যেটা মনে করা হয় যে ঈশ্বর করে দিয়েছেন, অর্থাৎ মানবিক না অতি মানবীয় কাজ। এবং লাস্ট হচ্ছে বল শেপ ডিপ্রেশন ফিল্ড উইথ ওয়াটার। ডিপ্রেশন মানে হচ্ছে নিচু জায়গা, ঠিক আছে। আমরা এমনি জানি ডিপ্রেশন মানে হতাশা। এটাকে ডিপ্রেশন কেন বলে? কারণ তখন আমাদের মানসিক যে কন্ডিশনটা সেই কন্ডিশনটা স্বাভাবিক লেভেলে থাকে না, নিচে নেমে যায়। সেজন্য ডিপ্রেশন মানে হচ্ছে অবনমিত জায়গা, ঠিক আছে। আচ্ছা, তো মিরাকল যখন বলতেছে মিরাকল তাহলে কি হবে? অ্যান অ্যাক্ট বিলিভ টু বি কজড বাই গড একটা কাজ যেটা মনে করা হয় যে ঈশ্বর করেছে। বেসিন, বেসিন মানে আমরা বলেছিলাম যে কোনো একটা পাত্র বা পানির পাত্র, তাহলে সেটা করতে হবে বলছে ডিপ্রেশন ফিল্ড উইথ ওয়াটার। ব্রুক, ব্রুক হচ্ছে ছোট ঝর্ণা, অর্থাৎ বড় ঝর্ণা না ছোট ঝর্ণা, সেজন্য হবে স্মল স্ট্রিম। ক্রেস্ট চূড়া, তাহলে টপ, এবং এক্সেপশনাল অসাধারণ, আউটস্ট্যান্ডিং, ঠিক আছে। নিচে একটা ফ্লো চার্টের মতো আছে, ইনফরমেশন চার্টের মতো আছে লেক বৈকাল সম্পর্কে, সেটা তোমরা নিজেরা একটু বাসায় করে ফেলবে। তাহলে আমরা এবার কোশ্চেনগুলো, বোর্ডে লেখা কোশ্চেনগুলোর দিকে আমরা একটু নজর দিই, আমরা কোশ্চেনগুলো একটু পড়ার চেষ্টা করি। তাহলে দেখো, where is Lake Baikal situated সেটার ব্যাপারে তো আমরা প্রথমেই বলছি যে Lake Baikal is situated almost in the center of Asia. This grand, enormous, unusual and charming miracle of nature is located in the south of eastern Siberia in the Borya Autonomous Republic and region of Irkutsk, Russia. এভাবে করে তুমি লিখে দিলে হবে। যে প্রশ্নের অ্যানসার তোমার কাছে অলরেডি বইয়ের মধ্যে দেয়া আছে সেটা যদি তুমি বই থেকে হুবহু লিখে দাও তাতেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। সেটা আরো ভালো, কারণ সেক্ষেত্রে তোমার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তবে অবশ্যই অ্যানসার করার সময় খেয়াল রাখবে যে আমার এখানে প্যাসেজের টেন্স নয়, আমার কোশ্চেনের টেন্সটা হচ্ছে এখানে মুখ্য। আমার কোশ্চেন যদি প্রেজেন্ট টেন্সে থাকে আর আমার প্যাসেজ যদি পাস্ট টেন্সেও থাকে, আমাকে আমার অ্যানসার করতে হবে প্রেজেন্ট টেন্সে। আচ্ছা, 2 নাম্বার, হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট লেক বৈকাল ইজ অ্যান ইনর্মাস লেক? তুমি কিভাবে বুঝবে যে লেক বৈকাল হচ্ছে একটা ইনর্মাস লেক? তাহলে সেটার ব্যাপারে আমি তোমাদেরকে বলছিলাম যে আমরা ওই যে বিভিন্ন নদী অথবা খাল অথবা যে আশেপাশে যে ফোয়ারাগুলো আছে সেগুলো কি সময় লাগে লেক বৈকালকে ফিল আপ করার জন্য, সেই ব্যাপারটা আমরা যে ওয়ার্ডগুলো দিয়ে অথবা যে সেন্টেন্সগুলো দিয়ে আমরা দেখতে পারছিলাম সেই সেন্টেন্সগুলো এখানে লিখে দিলেই হবে। তবে সেখানে তুমি চাইলে তুমি বলতে পারো যে এটার সাইজটা কেমন, যেমন তুমি বলতে পারো যে দ্য লেক বৈকাল কভারস ওভার 31,500 স্কয়ার কিলোমিটার, ঠিক আছে। এন্ড it would take about 1 year for all the rivers of the world to fill the basin, Baikal's basin, and would take 400 years for all the rivers, streams and brooks now flowing into Siberian Lake Sea to do the same, ঠিক আছে। This is how we can understand that Lake Baikal is an enormous lake, ঠিক আছে। অথবা this gives us an idea about how enormous a Lake Baikal is। এভাবে করে তুমি তোমার অ্যানসারটাকে গুছিয়ে লিখতে পারো। নাম্বার 3, discuss its length, width and depth। তাহলে এটা তো একদম শুধু এটা লেন্থটা কেমন, এখানে তোমাদেরকে প্রশ্ন দেওয়া ছিল যে the Lake Baikal is কত 636 কিলোমিটার লং and an average of 48 কিলোমিটার ওয়াইড। তুমি যদি শুধু একটু লিখে দিয়ে আসো সেটা কিন্তু হবে না, তোমাকে এটা সম্পর্কে ইনফরমেশন দিতে বলে না, তোমাকে কি করতে বলছে, ডিসকাস করতে বলছে। অর্থাৎ এখানে লেক বৈকালের কোথায় তোমার চওড়া সবচেয়ে বেশি, কোথায় সবচেয়ে বেশি ওয়াইড, কোথায় কম ওয়াইড, এটার এভারেজ ওয়াইড কত, এটার ডেপথ কত, ওয়াটার লেভেলের ডেপথ কত, এটার নিচের ডেপথ কত, হাইয়েস্ট ডেপথ কোনটা, সেই সবগুলো বিষয় এখানে তোমাকে লিখতে হবে। অর্থাৎ তোমাকে লিখতে হবে যে Lake Baikal is 636 km long and an average of 48 km wide. The widest point of the lake is 879.4 km. ঠিক আছে, এই পর্যন্ত লেখার পর এটা হলো তার লেন্থ এবং ওয়াইডের ব্যাপারে। এবার তার ডেপথের ব্যাপারে আসো। এরপর লিখো যে the average water level in the lake is never higher than 456 meter. The average depth of Lake Baikal is 730 meter and the maximum depth in the middle is 1620 meter. এভাবে করে তোমাকে জিনিসটা লিখে দিতে হবে। How is the quality of the water? তাহলে কোয়ালিটি অফ দ্য ওয়াটার কেমন, তাহলে কিসের কোয়ালিটি, কোন জিনিসটার ওয়াটার, তাহলে যে লেক, যে সারাউন্ডিং যে তোমার স্ট্রিমস গুলো আছে সেগুলোর কথা, হট স্প্রিংস গুলো আছে সেগুলোর কথা। তাহলে দেয়ার আর মেনি হট স্প্রিংস সারাউন্ডিং দ্য এরিয়া অফ দ্য লেক বৈকাল, ঠিক আছে, অথবা সারাউন্ডিং দ্য লেক বৈকাল। দ্য quality of the water of these springs is excellent. এটা লেখার পর এরপর তুমি এই কাজটার পেছনে আসলে লেক বৈকালের ভূমিকাটা কি সেটাও একটু লিখে দিবা যে
Lake Baikal acts as a powerful generator and biofilter for these streams. এভাবে যদি তুমি লিখে দাও প্রোডিউসিং দিস ওয়াটার, এভাবে যদি তুমি লিখে দাও তাহলে তোমার অ্যানসারটা আরো গুছানো হবে এবং আরো ইনফরমেটিভ হবে, আরো ইনফরমেশন বহুল হবে, যার কারণে সেক্ষেত্রে তোমার নাম্বারটা আরো ভালো পাওয়ার একটা সুযোগ থাকবে। এবং সবার লাস্টে দেখো হোয়াট ইনফ্লুয়েন্স ডাজ উইন্ড হ্যাজ অন দ্য ওয়েদার অফ লেক বৈকাল। লেক বৈকালের যে ওয়েদার আবহাওয়া সেটার উপরে উইন্ড বাতাসের কি প্রভাব, তাহলে the weather depends on the wind। একবার লাস্টে আমাদের যে প্যাসেজটা আছে সেই প্যাসেজটার মধ্যে তোমরা দেখতে পারো সেখানে সুন্দর মতো অ্যানসারটা দেয়া আছে যে if it is blowing from the north the weather is bright and sunny, the water of the lake looks green and dark blue, but if the wind gets stronger Baikal turns black, waves rising high with white crest, the beauty of Lake Baikal is exceptional। ঠিক আছে, লাস্টের লাইনটা আমরা দেখা দরকার নেই, তবে আগের যে কথাগুলো আছে সেগুলো আমি লিখে দিলেই আমার অ্যানসারগুলো হয়ে যাবে। তাহলে এই ছিল আমাদের লেসন 4 লেক বৈকাল নিয়ে আলোচনা। আশা করি সবাই বুঝতে পারছো এবং যদি তোমাদের কোনো কিছু কোশ্চেন থাকে সেটা তোমরা স্যারদের কাছ থেকে জিজ্ঞাসা করে জেনে নিবে। আচ্ছা, তোমাদের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আজকে আমি আলোচনা করতে চাই, যদিও সেটা সেকেন্ড পেপারের, কিন্তু এরপরও সেটা নিয়ে আলোচনা করাটা আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং যারা এতক্ষণ ক্লাসটা দেখেছো তোমাদের জন্য তো আরো বেশি গুরুত্বপূর্ণ। দেখো আমাদের এই যে লাস্ট যে মডেল কোশ্চেনের ইয়াটা গেল, যে পরীক্ষাটা গেল স্পেশাল ইভালুয়েশনটা, সেখানে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে যে সিভির ব্যাপারটা ছিল, সিভি রাইটিং ছিল, সেখানে তোমাদের একটা ব্যাপার দেখে আমি খুবই হতাশ, সেটা হচ্ছে যে তোমাদেরকে এতবার বলে দেওয়ার পরেও তোমরা তোমাদের সিভি 3 পেজ 4 পেজ পর্যন্ত লিখে রাখছো। আমরা এখানে চাকরির জন্য আবেদন করছি না, আমরা জাস্ট সিভির যে বেসিক ফরম্যাটটা সেই বেসিক ফরম্যাটটা নিয়ে আলোচনা করছি এবং আমাদেরকে কিন্তু আমাদের কোশ্চেনে অবশ্যই বলেই দেয়া থাকে, মেনশন করে থাকে ইউর সিভি মাস্ট নট এক্সিড 1 পেজ। এই কথাটার অর্থ কি তোমরা বুঝো না যে তোমার সিভি 1 পেজ এক্সিড করতে পারবে না, মাস্ট নট এক্সিড তোমাদেরকে বলে দিছে, অর্থাৎ করতে পারবেই না, জোর দিয়ে বলে দিছি যে মাস্ট নট এক্সিড। কিন্তু এরপরও তোমরা 3 পেজ 4 পেজ যার যেরকম মনে চায় সেরকম লিখে রাখো। এই ব্যাপারগুলোর ব্যাপারে কেয়ারফুল হও। তোমার কভার লেটারটা অর্থাৎ অ্যাপ্লিকেশনটা তুমি লিখবে একটা পেজে এবং তোমার বাকি পুরো সিভিটা লিখবে এক পেজে। অনেকে আবার কি করছে একবারে ছোট ছোট করে লিখে ওই কভার লেটার সহ সিভি সহ এক পেজে লিখে ফেলছো। না, তোমার কভার লেটারটা এক পেজে লিখবা। তোমার যদি এটা খাতা হয় তুমি কি করবা, এই পেজটায় তোমার কভার লেটারটা লিখবা। সেটা অ্যাপ্লিকেশন যদি এইটুকু হয়ে বাকি জায়গায় খালি থাকে থাকুক না, সেই জায়গাটা তো তোমার ব্যবহার করার দরকার নেই। তোমাকে এখান থেকে কারিকুলাম ভিটা শুরু করতে কে বলে যে এখান থেকে শুরু করে এরপর আমার এই পেজে লিখতে হবে? এই কাজে তো আমার কোনো প্রয়োজন নেই। আমার সিভি হবে এক পেজ, অর্থাৎ আমি কারিকুলাম ভিটা এখানে লেখা শুরু করব এবং বাকিটা এখানে লিখে দিব। তোমার ইন্টারেস্ট কি, তোমার ব্লাড গ্রুপ কি, তোমার এরপর তুমি কম্পিউটারে কতটুকু পারদর্শী সেটা তো আমার ইম্পর্টেন্ট না। ব্লাড গ্রুপ, ন্যাশনালিটি, এগুলো তো ন্যাশনালিটি বা ব্লাড গ্রুপ তো আমার দেওয়ার প্রয়োজন নেই। প্রয়োজন আছে কোনো, তোমার হবি কি, তোমার ইন্টারেস্ট কি কি সেগুলো তো আমার এখানে দেখার দরকার নেই। তুমি তোমার বেসিক যে ইনফরমেশনগুলো, পার্সোনাল যে ইনফরমেশনগুলো, দ্যাট ইজ তোমার নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এটার ব্যাপারেও তোমাদেরকে আমরা বলে দিছি যে প্রেজেন্ট অ্যাড্রেসের পর পার্মানেন্ট অ্যাড্রেস তোমার আবার নতুন করে লেখার দরকার নেই, সেখানে শুধু ডু দিয়ে দিবে, তাহলে দুইটা লাইন তোমার বেঁচে যাচ্ছে। প্রেজেন্ট অ্যাড্রেসের জন্য তুমি পার্মানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিবে এবং দিয়ে ডু লিখে দিবে, তাহলে তোমার পার্মানেন্ট অ্যাড্রেসের জন্য দুইটা লাইন বেঁচে যাচ্ছে। বার্থ, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, এই জিনিসগুলো তুমি দিবে, ঠিক আছে? রিলিজিয়ন দিতে পারো, ম্যারিটাল স্ট্যাটাস দিতে পারো, এগুলাই, এর বেশি এখানে দেওয়ার দরকার নেই। এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশন দিচ্ছ, এডুকেশনাল কোয়ালিফিকেশনের সময় সেখানে তোমার কি করতে হয়? এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমার প্রথমে সবচেয়ে হাইয়েস্ট যে ডিগ্রিটা সেটা এবং লোয়েস্ট সবার লাস্টে। এবং অবশ্যই তুমি এক্ষেত্রে তোমার বয়সের সাথে তোমার এসএসসি পরীক্ষার সময়টা তুমি হিসাব করে দিবে। পরীক্ষার মধ্যে দেখা গেছে 5 বছর 6 বছর বয়সে তোমরা এসএসসি পরীক্ষা দিয়ে ফেলতেছো, এত তাড়াতাড়ি এসএসসি দিয়ে ফেললে তো তোমরা দেখা যাবে যে 7-10 বছরের মধ্যে তোমরা চাকরিতে ঢুকে যাবা। কথাও বলতে পারো না যে বয়সে সে বয়সের মধ্যে চাকরিতে ঢুকে। তো এই জিনিসগুলো কেয়ারফুল থাকবে, এগুলোর উপরেই তোমার নাম্বার নির্ভর করবে। একটা ভালো স্টুডেন্ট এবং একটা কম নাম্বার পাওয়া স্টুডেন্টের মধ্যে ডিফারেন্সিয়েটটা কিন্তু এখানেই হয় যে তুমি কতটুকু সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করছো। তোমার উপস্থাপনা যদি ভুল হয় সেক্ষেত্রে তো তোমার কিছু হইলো না। তো এই ব্যাপারগুলো কেয়ারফুল থেকে তোমরা তোমাদের সিভিটা আবার ঠিকমতো দেখবে এবং তোমাদের যে টিচার আছে সংশ্লিষ্ট টিচারের থেকে জেনে নিয়ে সিভি লেখার সঠিক নিয়মটা অনুযায়ী সিভি লেখার চেষ্টা করবে, এই আশা আমি ব্যক্ত করতেছি আজকের ক্লাসে। তো আজকের আলোচনা এই পর্যন্তই। লাস্টে দিয়ে কিছু শক্ত কথা বলছি কিন্তু অবশ্যই সেটা তোমাদের ভালোর জন্য, এটা মেনে তোমরা তোমাদের পরবর্তী পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।